হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইম তালুকদার। আপনাদের পিএসপি বাংলা টিউটোরিয়ালে স্বাগত। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোথায় পিএসপি কোড লিখতে হয়, কিভাবে রান সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং কোড ইনস্টলের পরে কিভাবে সেভ করে পিএসপি কোড রান করাতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পিএসপির ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। ওকে, আর যেহেতু পিএসপি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, আর পিএসপির দ্বারা আপনি যে কোনো কিছু সফটওয়্যার বেস বা ওয়েব বেস যে কোনো কিছু আমি মনে করি আপনি করতে পারবেন। আচ্ছা, আর আমি আমার নিজের প্রচেষ্টা থেকে আপনাদেরকে কিছু শেখানোর জন্য বা কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আমার কোথাও কোনো ভুল বা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আশা করি ভবিষ্যতে আমি সেই ভুলগুলো যদি ধরিয়ে দেন খুব ভালো করে নিজকে আরও ভালো করে উপস্থাপন করতে পারবো। আচ্ছা, পিএসপি কোড কীভাবে লিখতে হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে। কন্ট্রোল এস চাপ দেওয়ার পরে আপনারা নর্মালি যেটা করবেন সেটা হলো এটা যদি .php সেভ করেন, অবশ্যই পিএসপি কোড পিএসপি দিয়ে সেভ করবেন, না হলে পিএসপি কোড রান হবে না। আমি আবারও বলি, পিএসপি কোডে আপনি HTML বা অন্য কিছু সেভ করবেন না। আর কোথায় সেভ করবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যারা গত পর্বে টিউটোরিয়ালটা ভালোভাবে বোঝেন নাই। প্রোগ্রাম জাম্প STX ডক্স, ঠিক আছে, এখানে আপনি যে ফোল্ডারটা করবেন সেই ফোল্ডারটাতে সেভ করবেন। ওকে, যখন সেভ হবে তখন যদি নোটপ্যাডে করেন তাহলে এরকম লাল হয়ে যাবে। ওকে, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবলটা কি, আসলে ভেরিয়েবলটা কি বা কেন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এক এক ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ওকে, যেমন সি ল্যাঙ্গুয়েজে var ইন্টিজার int এভাবে লিখে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। বাট পিএসপিতে আপনি সকল ভেরিয়েবলের প্রথমে $সাইন ইউজ করতে হবে। $সাইন দিয়ে আপনি যে কোনো ধরনের ভেরিয়েবল লিখতে পারেন। কারণ পিএসপিতে আপনি বলে দিতে হবে না যে এটা ইন্টিজার বা এটা বার্কার বা এটা সামথিং সামথিং। ওকে, তা আমরা প্রথম লিখলাম $সাইন যে কোনো জিনিস, ফার্স্ট নেম, নাইম, $সাইন, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আপনারা যেটা করবেন সেটা কখনোই ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় স্পেস দিবেন না। আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, আন্ডারস্কোর ছাড়াও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখানে আমি দুটা স্ট্রিং লিখলাম এবং অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে। আমি দুটা আপনার ইন্টিজার সংখ্যা লিখি বা নিউমেরিক যেটা বলেন, ঠিক আছে, নিউমেরিক সংখ্যা লিখি নাম্বার 1। আপনারা লক্ষ্য করেন আমি কিভাবে ডিক্লেয়ার করি। 100, নাম্বার 2, নাম্বার 2, 110, যা মন চায়। ওকে, আর পিএসপিতে আমাদের সবচেয়ে মজার জিনিস হলো আমরা যেভাবে পিএসপির কোড আমরা রান করাতে পারবো বা শো করাতে পারবো বা প্রিন্ট করাতে পারবো, সেক্ষেত্রে ইকো অথবা আপনি অর লিখলাম, আমি অর কোনো কিছু না, আপনারা কোনো অন্য কিছু মনে করেন না, প্রিন্ট, PRINT, প্রিন্ট। ওকে, এই দুটা দিয়ে আমরা যে কোনো কিছু প্রিন্ট করাবো। আর আরেকটা জিনিস বলে দিই, যে কোনো কমান্ড কোটেশন দিয়ে আপনি আটকে রাখতে পারেন, সেক্ষেত্রে ডবল ব্যাকস্ল্যাশ দিলে আপনার কোডটা বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে কোডটা থাকবে বাট এক্সিকিউট হবে না। আর আপনি যদি চান যে আপনার ফুল কোডটা এক্সিকিউট না করতে, সেক্ষেত্রে
ব্যাকস্ল্যাশ স্টার, আর এখানে যখন শেষ করবেন সেখানে স্টার ব্যাকস্ল্যাশ। এরপর থেকে আপনি যখন লিখবেন তখন কাজ করবেন। তা আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভেরিয়েবলটা নিলেন আর ভেরিয়েবলটা কেন নিলেন সেটা নিলাম। ওকে, আচ্ছা, ভেরিয়েবলটা মূলত নেওয়ার উদ্দেশ্য হলো আমরা একটা ভেরিয়েবল একবার নেব, আমার টোটাল কোডের ভিতরে যদি কখনো বারবার কাজে লাগে সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলটা বারবার ইউজ করব। ওকে, যেমন আমি এখন টোটালি আমার নামটা ক্যালকুলেশন করে দেখাবো, ঠিক আছে, ভেরিয়েবলের মাধ্যমে। আমি আবার আপনাদের জন্য কষ্ট করে লিখতেছি একটু অন্যভাবে। দেখেন আমি কোনো আন্ডারস্কোর দিয়ে শুরু করিনি, তা তো হবে। স্ট্রিং লিখতে গেলে অবশ্যই ডবল কোটেশনে লিখবেন, আর আপনার ইন্টিজার বা নিউমেরিক লিখতে গেলে আপনাকে ডবল কোটেশনে লেখা লাগবে না, সেক্ষেত্রে সে ধরেই নিবে। আর এটাই পিএসপি কোডের সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা, আমরা একটা সংখ্যা লিখতে পারি, ফুল নেম। ফুল নেম বোঝার জন্য পুরোটাই লিখলাম। ফুল নেমে এখানে আমরা যেটা করতে পারি, আমরা ফুল নেমটাকে আবার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ফুল নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেখানে আপনি ফার্স্ট নেম আর আমি ডবল কোটেশনের ভিতরে যা দিব সেটা দিয়ে যদি আমি কোনো স্পেস দিই সেক্ষেত্রে স্পেস আকারে আমাকে প্রিন্ট করবে, এবং লাস্ট নেমটা দিয়ে দিলাম। তাহলে কি হলো একটু আমরা বুঝি। আগে বোঝার জিনিসটা হলো যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভিতর যে ভেরিয়েবলগুলো আছে সেটা আমি ফুল নেমে অ্যাসাইন করলাম। ওকে, এবং আমাকে অবশ্যই কোলন দিয়ে শেষ করে দিতে হবে, এবং প্রত্যেকটা কোলন দিতে হবে। যদি কোলন না দেই সেক্ষেত্রে আমাকে কোড ইরর ধরবে। এখন আমরা যদি ইকো করি বা প্রিন্ট করি, প্রিন্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে এই কারণে বোঝালাম, আমরা যখন কখনো এইচটিএমএল কোড করব, কোডের ব্যাকএন্ডে পিএইচপির কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাকে এই কাজটা খুব ইম্পর্টেন্টভাবে করতে হবে। যে একটু লক্ষ্য করেন, আচ্ছা আমার নামের প্রথম অক্ষরটা ছোট হাতের হয়ে গেছে, এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি যদি এখানে চেঞ্জ করে দিই, দেখেন এখন ওকে। এছাড়াও আমরা আরো অনেক সুন্দরভাবে প্রিন্ট করতে পারতাম, ঠিক আছে। লক্ষ্য করেন মাই নেম ইজ, ঠিক আছে, লক্ষ্য করেন এটা দিয়ে যদি আমি যখন শেষ করে দেবো তাহলে আমাকে ঠিক এভাবে শো করবে। অবশ্যই এটা আমাকে বলছে যে আমার 22 নম্বর লাইনে প্রবলেম হয়েছে, সায়েন্টিফিক এরর আছে। তা আমি সায়েন্টিফিক এররটা কি দেখেন, 9 এম ইজ ওকে। আমি এখানে একটা ক্লোন দিয়ে দেই আমার জন্য ভালো দেখতে সুন্দর লাগবে। আর সৌন্দর্যটাই সবচেয়ে বড় জিনিস, যেটা হলো ইউজার ফ্রেন্ডলি বলে। আর ইউজার ফ্রেন্ডলি আপনি যত ভালো করতে পারবেন কোনো কোডের ভিতরে, তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। ওকে, আচ্ছা, আর আমি আপনাদেরকে বাসার জন্য কিছু টাস্ক দিলাম, সেটা হলো আপনারা যেটা করবেন সেটা হলো আমি দুটো নাম্বার বা ইন্টিজার করছি, যদি কেউ পারেন। আর এই ইন্টিজার সংখ্যাগুলোকে আমি আরও কিছু দেখিয়ে দিই। পিএসপিতে কিছু অপারেটর আছে, অপারেটরগুলো প্লাস, মাইনাস, ইনটু যেটা আমরা গুণ বলি, ভাগ এবং মডুলাস, ঠিক আছে। এইগুলোর কাজ আমরা তো অবশ্যই জানি, এবং সেই সাথে যা আছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো আমরা মনে রাখবো। এগুলোকে আমাদের যেটা বলা হয় সেটা হলো অপারেটর বলা হয়।
এর দ্বারা আমরা গুণ, বিয়োগ, যোগ, ভাগ এমনকি কন্ডিশন পর্যন্ত ইউজ করতে পারবো। আমি আশা করি নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে খুব ভালো করে কিভাবে আপনারা স্ট্রিং ইউজ করবেন এবং স্ট্রিং এর ধারণাটা ক্লিয়ার করে দেব, এবং সেই সাথে আমি আপনাদেরকে একটু একটু করে কন্ডিশন এবং লুপ টিউটোরিয়ালগুলো দিয়ে দেবো। আশা করি আগামী পর্বে আমি আপনাদেরকে কন্ডিশন নিয়ে আলোচনা করতে পারবো। আর কন্ডিশন খুব মোস্ট ইম্পর্টেন্ট পিএসপি টিউটোরিয়ালে, তাই সবাই অন্তত খেয়াল করবেন যে এর পরের টিউটোরিয়ালটা কেউ যাতে মিস না করে। ওকে, আমি যে কোডগুলো করলাম বাসায় প্র্যাকটিস করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমাকে পাবেন ফেসবুকে, এবং সেই সাথে আমাকে আপনারা ব্লগেও পাবেন। আর আমার কিছু তৈরি করা সাইট আছে, আপনারা সবসময় ভিজিট করবেন, দেখবেন ডে বাই ডে আপডেট হচ্ছে। আমি একটা সাইট নিয়ে রিসেন্টলি খুব ভালো করে কাজ করতেছি, আর আপনাদের জন্য আমি আরও কয়েকটা নিজে তৈরি করা কিছু সাইট আসবে, লাইভ করাবো আশা করি। আর সবচেয়ে বড় কথা হলো কেন আমরা এই কোডগুলো শিখবো, ফ্রিল্যান্সিং মার্কেটে যে কাজটা আমাদের এখন পর্যন্ত নাই, সেটা হলো আমরা নর্মাল কাজের জন্য 200-500 বিট পর্যন্ত পড়ে যাই, সেখান থেকে আমরা একটা কাজ পাওয়া খুবই কষ্টকর। বাট আপনি যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব ভালো হবেন, জানবেন, ডেভেলপমেন্টে জানবেন, তখন দেখবেন যে ওখানে মাত্র 10 জন 15 জন বিট করে। কেন? আমরা এই বিষয়টা অজ্ঞ, সবাই ভালো করে জানি না। যখন আপনি ভালো করে জানবেন, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হয় সেটা জাভা হতে পারে, সেটা C++ হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজে খুব ভালো করে জানেন, আমি মনে করি যে সেখান থেকে আপনি ভালো আউটপুট আনতে পারবেন। আপনি যদি 1 বছর বা 2 বছর কন্টিনিউয়াসলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপরে জেনে লেগে থাকেন, ভালো আউটপুট আসবে। যেটা নর্মাল থেকে আপনার ডাটা এন্ট্রি বলেন, আপনার এসইও বলেন, তার কাছে তো ভালো আউটপুট আসবে, তার চেয়ে অনেক বেশি বেটার আউটপুট আসবে। আর এই সকল কাজগুলো অনেক বেশি এখন মার্কেটে। শুধু সেটাও না, আপনি লোকাল মার্কেটে যে কোনো কাজ করতে পারবেন। সাপোজ একটা স্টুডেন্ট যদি নর্মালি একটা কি দুইটা নর্মাল স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে দেয় পিএসপি দিয়ে বা সিএসএস HTML দিয়ে, তো তাও তো বাংলাদেশে বসে সে 5-7 হাজার টাকা বাংলাদেশ লোকাল থেকে ইনকাম করতে পারবে। এভাবে যদি সে আস্তে আস্তে শুরু করে, ফ্রিল্যান্সিং জগৎটা তার জন্য অনেক ইজি হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।